না না, অকারণে আমি উত্তেজিত হয়ে পড়ছিলাম। মিস্টার গুপ্ত তো ঠিক কথাই বলেছে। আমার চোখের দেখা ঘটনা তো মিথ্যা নয়। গত রবিবার ওদের সিনেমা যাওয়া, অর্জুনকে অঞ্জলি জোর করে মিষ্টি খাওয়া যাওয়া, আমি আর ভাবতে পারছি না যাকে যাকে আমি ভাইয়ের মতো ভালোবেসেছিলাম সেই অর্জুন আজ আমার এত বড় শত্রু। অঙ্কটা বোধ ভুল হয়ে গেল স্যার। ভুল হয়েছিল সেদিন, এখন আমি সে অঙ্কটা সংশোধন করে নিলাম। পবিত্র, তুমি তো অনেক মানুষ খুন করেছো। আগে করেছি, এখন অনুশোচনার ছুরিকা গেছে, আমি নিজেই নিহত। তাহলে তুমি সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে চলে যাবো ভাবছো? বৃন্দাবনে যাবো না, তবে চেতনা জংশনে এই জীবন গাড়িটাকে দাঁড় করিয়ে দেবো। তাহলে তাহলে নির্মল তোমার সম্পর্কে যে রিপোর্ট করেছে তার 10% কারেক্ট ব্যানার্জি বাবু। বিপ্রের কখন পাকা গোজায় জানো? জানি, মরবার জন্য বিপ্রে পাখা গোজা, এবং পাকা গোজালে বিপ্রের মৃত্যু হয়। তবু তো সে অন্ধকার গর্ত থেকে বেরিয়ে আসতে পারে। পবিত্র, কিছুক্ষণের জন্য আলোয় বিচরণ করে অন্ধকারের যন্ত্রণাকে উপলব্ধি করে দিতে পেরেছি। তোমাকে তোমাকে আমি আমাকে আমার কথা শেষ করতে দিন। অর্জুন বাবুকে মানার করার কথা স্বপ্নেও ভাববেন না। আমি আপনাদের পালন করলাম না বলে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ আমি বিপ্রে নাই, আমার সন্তান তো একজন পবিত্র মানুষ। মিস্টার সেবামিত্রে চাকরির লাঠি মেরে এরপর আমি এই অন্ধকার গর্ত থেকে বেরিয়ে চললাম। এই পবিত্র, মিস্টার গুপ্ত, তুমি চেনো না পবিত্র। তুমি তুমি কোথায় লুকাবে, কোথায় কি আত্মরক্ষা করবে? তোমাকে আমি দাদা সে কথা পরে। এখন আমার একমাত্র কাজ অর্জুনকে মহাপস্তলে পাঠিয়ে দেওয়া। ঠিক মন্ত্রী, আমি তোমার কথা ভাবছি না। কি হবে? কারণ মিনিটে কাটা খুললে ঘন্টার কাটা খুলতেই হয়। 7 দিনের মধ্যে অর্জুনের লাশ। এই কাল থেকে শুরু। তাহলে অর্জুনের মাথাটা ওই খাবার মাঝে পড়ে থাকবে, থাকবে অনেক তলার গলিতে। বাবুকে বলবেন টাকাটা ডবল লাগবে, কারণ অর্জুন বাবুকে খুন করার জন্য টাকাটা ভাগে ভাগ হবে। 3 ভাগ। হ্যাঁ স্যার, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ জল, 1 ভাগ আপনার, 1 ভাগ আমার, 1 ভাগ আপনার তালা। কোনো কিন্তু নয় স্যার, 3 ভাগ জলের বাইরে 1 ভাগ ফল আপনার বাবা মিস্টার ভুবন ব্যানার্জি। ও যে বড়ই বিপন্ন। বিপন্ন হবে, আরো বিপন্ন হবে তখন যখন বাবার অতি স্নেহের পাত্র সেই পাঁচটা দর্শন করবে। পৃথিবীর খেলার মাঠ থেকে একেবারে আউট করে দেবে, তাই না জানো? জানো তো, তোমার সব কথা শুনতে না পেলেও কিছু কথা আমি শুনেছি। তাই অর্জুন তোমার শত্রু বলে আমারও শত্রু। তোমাকে যে আমি আমার মনের স্বামীর আসনে বসে আমি পুজো করি, তুমি কি জানো? तुम बस आए यूं मुस्कुराए, तुम ही न जाने क्या सपनों दिखाए। तुम पास आए यूं मुस्कुराए, तुम ही न जाने क्या सपनों दिखाए।
जाने सपने दिखाए अब तो मेरा दिल जागे न सोता है क्या कहना कुछ कुछ होता है क्या कहना कुछ कुछ होता है তুমি আমাকে এত ভালো তোমার ভালোবাসায় আমি ধন্য। হঠাৎ বিয়ার কথা বললে কেন? শোনো না, তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও তাহলে কি হবে বলো তো? মানে মানে আমি বলছিলাম ওই গুপ্তদের তো চেনো না, ওরা ওই অর্জুনকে খুন করার অপরাধে যদি তোমার ফাঁসি হয়ে যায়, হ্যাঁ, ফাঁসি? হ্যাঁ ফাঁসি, ওই গুপ্তরা যদি ধরা পড়ে গিয়ে তোমার নাম করে তাহলে তাহলে কি হবে পল্লবী? এক কাজ করো না, অর্জুনকে খুন করার দায়িত্ব তুমি আমার হাতে দিয়ে যাও, ওই রাস্তাটাকে আমি একেবারে ফিনিশ করে দেবো। আজ যদি তুমি পারো পল্লবী, তাহলে তোমাকে বিয়ে করে নতুন করে ঘর বাঁধবো। এই তোমাকে আমি কথা দিলাম। বলো। মিস্টার রবি, আবার তুমি আমার কাছে আজকে আজকে অভিনয় হেরে গেলে। অর্জুন, তোমাকে ভালোবেসে আমি কত অভিনয় করলাম, তুমি দেখতেও পেলে না। তোমাকে ভালোবেসে আমার বুকের বকুল একটা একটা করে মাটিতে ঝরে পড়লো, তুমি দেখতেও পেলে না, তুমি দেখতেও পেলে না। অর্জুন, তবু আপনি অর্জুন বাবুকে বাঁচাতে চাইছেন কেন? আমি যে তাকে মন দিয়ে ভালোবাসি। কিন্তু দিদি তো আপনাকে ভালোবাসে না। আপনি কি করে হিসাব করেন? ভালোবাসা কি কখনো হিসাব নিকাশের জিনিস গোপালদা? পুরোপুরি হিসাব না থাকলেও জমা করে থাকা ভালোবাসা কি দাড়ি পাল্লায় ওজন করে দেখার জিনিস গোপালদা? কিন্তু দিদিমণি, একতরফা ভালোবাসা যে সুখের হয় না। আমার একমাত্র বোন আপনার মতো একতরফা ভালোবেসে তাকে আত্মহত্যা করতে পারত না। গোপালদা, দাদা বলে যখন দাদা হিসাবে হচ্ছে শুনুন, অর্জুন বাবু নিষ্পত্রকে বিয়ে করবে, কাজেই তাকে বাঁচাবার এত বড় দায়িত্ব মাথায় তুলে না নিয়ে চাকরি এখানে আর বেশি দিন থাকবেন না। আমার বোন যে ভুল করে গেছে, যে ভুল গোপালদা, গোপালদা তুমি 10টা টাকা দিতে যদি বলি 10 টাকা এই নাও। হাজার হাজার ফেরত দেবো এই কথা আমি বলবো না। আমি জীবনে যা কোনোদিন চাইব না। আপনার দেওয়া এই 10টা টাকা দিয়ে আমি মনকে আমার মনের কথা ভুলে যাব, আমার জীবনের দুঃখটাকে ভুলে যাব। আমি
আমি কি করে ভুলবো? আমি কি করে ভুলবো আমার জীবনের দুঃখ? শ্রীমতী যেমন ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন, আমি তেমনি করে শুধু কাঁদবো। শ্রীমতী যেমন ভুল করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন, আমি তেমনি করে শুধু বাহ বাহ বাহ, দারুণ দারুণ অভিনয়, দারুণ। অর্জুন, এই অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। অর্জুন বাবু, যত তাড়াতাড়ি পারেন আপনি এখান থেকে পালিয়ে যান। আর অভিনয়ের কথা বলছেন, আমি আপনার সঙ্গে অভিনয় করিনি। আমি যদি আপনার সঙ্গে অভিনয় করতাম তাহলে নিজেকে মিলিয়ে দিয়ে আপনাকে বাঁচানোর আমি চেষ্টা করতাম না। বাঁচাবার চেষ্টা? কি বলছেন আপনি? অর্জুন, তুমি জানো না ওই গুপ্তা অ্যান্ড কোম্পানির মধ্যে ওই হেড অফিসে তোমার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র চলছে? হ্যাঁ, ওই মিস গুপ্তার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নেবার ষড়যন্ত্র, আর ওই মিস্টার রমেশজি অঞ্জলি দেবীর সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে নেওয়ার চক্রান্ত। যাকে যাকে আমি আমার নিজের বৌদির মতো মনে করি, যার যার শ্বশুরকে দেখলে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যায়, সেই আমাকে পাবার লোভে অঞ্জলি বৌদির নামে এত বড় মিথ্যা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জার মধ্যে আবার বলছি অর্জুন বাবু, আপনি এখান থেকে পালিয়ে যান। এখান থেকে আপনি পালিয়ে যান। ওই অর্জুন, ওই মিস্টার গুপ্ত আর মিস্টার রবি আপনাকে খুন করতে চায়। আমি আবার বলছি, দয়া করে তুমি তোমার অভিনয়টা বন্ধ করো। না, আমি তোমার সঙ্গে অভিনয় করিনি অর্জুন। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তাই আমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আমার জীবন দিয়ে প্রমাণ করে যাব আমি তোমার সঙ্গে কখনো কোনোদিন অভিনয় করিনি। আমি ভুল করে তোমার সঙ্গে অভিনয় করিনি। প্রেমে ব্যর্থ হয়ে পল্লবী এখন নাগিনী হয়ে উঠেছে। মা মা এখনই আসবে গুপ্ত সাহেবের সঙ্গে কথা বলতে, আমার আর সাধনার কি হতে পারে। কিন্তু কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতেই আসছে না, নারী নাগিনী হয় কখন? যখন ভালোবাসার নাক থেকে তার কাছে না পান, যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়ে না হয়, তোমার সঙ্গে বিয়ে জানা হবে। এতটা তোমার আত্মবিশ্বাস? হ্যাঁ, এখনই তোমার মা আসবে আমাদের বিয়ের ব্যাপারে আমার বাবার সঙ্গে কথা বলতে। আমি জানি সাধনা, আমি জানি, এবং এবং আমি সেই জন্যই অপেক্ষা করছি। তুমি কি করে জানো? আরে একটু আগে মা অফিসে ফোন করেছিল, কিন্তু কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি, জানো সাধনা? আরে বাবা, সবাই তো ভাবলে তুমি বিয়ের পরে ভাববে, বিয়ের আগে এখন থেকে এত ভাবনা করবে। জয় করবে কি করে? আর জয় না করতে পারলে ভয়টাকে দূর করবে কি করে? ঠিক বলেছ মা সাধনা, ভয় না আর একদম মৃত্যু। কিন্তু মা মিস্টার গুপ্ত চান না যে সাধনার সঙ্গে আমার বিয়ে হোক। দেখো মিস্টার করলে সামনে যাবে, সাধনা তো চাই। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, কোনো কিন্তু নয়। আয় তোরা দুজন আমার দু পাশে দাঁড়া, আর তোদের আমি সঙ্গে করে নিয়ে ওই সেবাব্রত গুপ্তের সঙ্গে দেখা
ধর্মপদ নিজেই মোহাম্মদের কাছে এসে গেছে। আমার সংসার থেকে খান খান হয়ে গেছে। ওই জানোয়ারটার নাম শ্যামাব্রত গুপ্ত নয়। শ্যামার আড়ালে লুকিয়ে থাকা একটা লম্বর শয়তান আমি যাতে চোখ অহংকারের চোখ তার বংশের চোখ ওই সাধুটাকে পরিচ্ছি দিয়ে মিস্টার গুপ্ত, ঠিক এই মুহূর্তে আমি তোমার হাত থেকে তোমার মেয়েকে ছিনিয়ে নিয়ে আমার মায়ের অপমানের প্রতিশোধ নিলাম। তুমি যে আমার চন্দ্রনাথা এ কথা ভাবতে আমার নিখিল গুপ্ত, আজ থেকে তুমি তোমার মৃত্যুর সাধনা করো। আজ থেকে তুমি আমার শত্রু, আমার মায়ের চরিত্র হরণকারী জঘন্য শত্রু। তোমার মতো শত্রুকে বাঁচিয়ে রেখে আমি বেশি দিন ভুল করবো না। আজ আমি সাধনাকে নিয়ে চললাম, এবার যেদিন আসবো সেদিন মুছে দেব তোমার জীবনের কলঙ্কিত ইতিহাস। দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পেতে, আমি দুর্বার, আমি রেগে করি সব দুর্বার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি চলে যাই যত নিয়ম কানুন শৃঙ্খল যত বন্ধন, আমি মানি না তো কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি ভীম ভাসমান মায়ের। আমাকে তুই চিনিস না রে বস্তা ডক্টর, আমি মহাভারতের সবগুলিয়া রামায়ণের মন্তরার ওই নিয়ম আমি লক্ষ্মী মেরে পিছন দিকে নিয়ে যাবো রে যাবো। হুমান ব্যানার্জির সঙ্গে কোনো পরিচয় হবার আগেই থানায় গিয়ে আমি তোদের শেষ পরিচয় করে দেব। হৃদয়পুর থানা। খবর শুনে আমার ঘুম চলে গেছে আর তুমি কিনা ঘুমুচ্ছ? কি হয়েছে? এই মাত্র মিস্টার সভাপতি গুপ্ত জানালে গুপ্ত সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বলেন কি স্যার? গুপ্ত সাহেব এখন থানায় আসছে, ডাইনির কাছে যে কোনো উপায় হোক সেই কালপির অর্জুনকে ধরতেই হবে। ধরার কোনো দরকার নেই স্যার, আমরা নিজেরাই থানায় চলে এসেছি। তোমরা নয়, বলুন আপনারা। আপনি সাধনা দেবীকে নিয়ে পালিয়ে এসেছেন? না, অর্জুন আমাকে নিয়ে পালিয়ে যায়নি, বরং আমি স্বেচ্ছায় আমার বাবার ওই কুসংস্কারী কারাগার থেকে অর্জুনের হাত ধরে বেরিয়ে এসেছি। এই কথাগুলো তুমি তোমার ডায়েরিতে লিখে নাও, আর আমাকে ভয়বার বা খোঁজবার চেষ্টা করবেন না, কারণ আইনত আমরা সাবালক সাবালিকা, ভারতীয় দণ্ডবিধির কোনো ধারাই আমাদের কিছু করতে পারবে না। বললেন কি করবো বলো সঞ্জয়? সাধনা দেবী তো এখন স্বেচ্ছায় নিজের ইচ্ছা চলে এসছে বাড়ি। একজন সাবালিকা মেয়ে স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে চলে এলে তাহলে আরেস্ট করা তো দূরের কথা, বাধা দেওয়া আমার পক্ষে বেআইন। তাছাড়া শুধু শুধু আইন আমি নিজের হাতে নিতে যাবোই বা কেন? শুধু শুধু কেন বলছেন মিস্টার অনিরুদ্ধ বাবু? স্যার, আমি আপনাকে 10,000 টাকা দেবো। যেমন করেই হোক অর্জুনকে পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, সে আমার একমাত্র মেয়ে সাধনাকে জোর করে ছিনিয়ে নিয়ে এসেছে।
এইমাত্র আপনার মেয়ে এসে বলে গেলেন তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসছেন। আমি আপনাকে 30,000 টাকা দেব। ওই স্বেচ্ছায় কথাটা কেটে দিয়ে ওইখানে জোর করে বা ছিনিয়ে নিয়ে শব্দটা লিখে দেবে। সেই সঙ্গে আরো লিখে দেবেন সাধনাকে অর্জুন একা নিয়ে আসেনি, ওর সঙ্গে বিখ্যাত কন্যা পবিত্র রায় ছিল। তাতে আমরা কি হবে? আরে মশাই, পুলিশের চাকরি করে না, পুলিশই বোঝেন না। অর্জুনকে আমি অন্য গুন্ডা দিয়ে মার্ডার করিয়ে ওই কেসটা আমি পবিত্রর ঘরে চাপিয়ে দেব। হ্যাঁ, আমি প্রচার করে দেব সাধনার যৌবন কে আগে ভোগ করবে। এই নিয়ে গুতগুতি করতে করতে ওই পবিত্র রানী মাস্টার অর্জুনকে খুন করেছে। কি বলছেন স্যার? আরে মশাই, সাপও হলো লাঠিও ভাঙলো না। বুঝতে পেরেছেন? বুঝলাম, কিন্তু কেসটা এই কেসটার জন্য আমি আপনাকে 40,000 টাকা দেবো। কি বলছেন স্যার? এই কেসটার জন্য কমপক্ষে 50,000 তো লাগবে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। কিন্তু সাবধানে কাজটা করবেন। আপনি একটু বেশ কায়দা করে ভুবন বাবুকে দিয়ে আমাকে একটু টাইট সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ বলো, কি ভাবছেন? আমার মেয়েকে কি আগে ভোগ করবে এই কথাটা লিখবো কিনা? আরে মশাই, লিখবেন লিখবেন, তার সঙ্গে ধর্ষণটাও লাগিয়ে দেবেন। কেসটা আরো জোরালো হয়ে যাবে। আমার মেয়ের ইজ্জতের সম্পর্কে আরে অনিরুদ্ধ বাবু, এই পৃথিবীতে যারা টাকা করেছে না, টাকা টাকা, তাদের কাছে টাকার ইজ্জতটাই বড়। কি মেয়ের ইজ্জত, কি মায়ের ইজ্জত, এমনকি বইয়ের ইজ্জত দিয়েও তারা মাথা ঘামায় না। সঞ্জয়, পুরনো ডায়েরিটা ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে মিস্টার গুপ্ত যা যা বলে গেলেন তাই তা লিখে নাও। আমি ততক্ষণ টিভিটা নিয়ে একটা রাউন্ড দিয়ে আসি। সত্য ফেলুকা, কি বিচিত্র এই দেশ। বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করে গেল মাত্র 50,000 টাকা। এতে সব হয়, সব পড়ে টাকায়। তাই আমি লিখবো, যতই চেষ্টা করো অর্জুন, তুমি বাঁচতে পারবে না। আইনের সঙ্গে অর্থের যুদ্ধে তুমি কোনো অস্ত্রই খুঁজে পাবে না। জীবনের চরম মুহূর্তে তুমি তোমার ধৈর্য সংযম মাতৃ নিষেধ ভুলে যাবে। তোমার সংগ্রামের অর্থের টাকা গ্রাস করবে ওই রাক্ষসী টাকা। তুমি অকালে হারাবে প্রাণ।